এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। তো আজকে আমি থাম্বনেল দেখে তো জেনে গেছো ক্লাস 10-এর কোনি গল্পের দ্বিতীয় পরিচ্ছেদের ওপর প্রশ্নোত্তর লেখাচ্ছি। তো এটা শুধু দ্বিতীয় পরিচ্ছেদকে কেন্দ্র করে। আর যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো তাদের আমি বলছি, পুরো উপন্যাসটাই 1, 2, 3 নাম্বার পরিচ্ছেদ করে যেমন বলানো পড়া আছে সম্পূর্ণ পাঠ, তেমন উত্তরগুলো আমি 1, 2 করেই দিচ্ছি। তো তোমরা সম্পূর্ণ উপন্যাসের পাঠটা আগে দেখে নিও, রিডিংটা যেটা আছে তোমাদের গল্পটা তাহলে ভাল লাগবে। গল্প বলার মতো করেই আমি বলার চেষ্টা করেছি। আর প্রশ্নোত্তরগুলো 1, 2 করে দেওয়া আছে এবং সামগ্রিক উপন্যাসটাকে বেস করে 8 থেকে 10টা না একটু বেশি প্রশ্নোত্তর 1, 2 ভলিউম বলে অলরেডি আপলোডেড আছে, যেগুলো অল টোটাল টুগেদার একটা হতে পারে সেরকম। আর এগুলো চ্যাপ্টার ওয়াইজ। তো চলো আজকে দ্বিতীয় চ্যাপ্টারের ওপর প্রশ্নোত্তর। প্রথমে কিছু ছোট ওয়ার্ড মিনিং। ভাটার টান। সাধারণভাবে চাঁদ ও সূর্যের আকর্ষণের ফলে সমুদ্র বা নদীতে জলের পরিমাণ কমে যাওয়াকে ভাটা বলা হয়। ভাটার সময় স্রোতের টানকে বলা হয় ভাটার টান। জল থাবড়ে এলোমেলোভাবে জলে হাতের আঘাত দিয়ে তাতিয়ে তুলছে, উত্তেজিত করছে। বৈঠার মতো চালিয়ে। এই উপন্যাস অনুসারে বলা যায় হাতলগুলো বৈঠার মতো ব্যবহার করে সাঁতরে যাওয়া। সাধারণভাবে কাঠ বা বাঁশের তৈরি নৌকা চালানোর দণ্ডটিকে বলা হয় হাল বা বৈঠা। লাথি, পায়ের আঘাত। ঝোলা, কাপড়ের তৈরি কাঁধে ঝোলানো ব্যাগ। উড়িয়া, ওড়িশাবাসী লোকজন। ঠিক হ্যায়, হিন্দি শব্দ যার অর্থ বাংলায় ঠিক আছে। কঞ্চি, সরু বাঁশ। এলো পাথারি, উল্টো পাল্টা বা এলোমেলো। চার দিয়ে বল প্রয়োগ করে। ঈগল, বড় আকৃতির এক ধরনের তীক্ষ্ণ ঠোঁটওয়ালা শিকারী পাখি। হিলহিলে, সরু লিকলিকে। গর্ত, গর্ত, গজগজানি, রাগে বিড়বিড় করা। হা ঘরে, ঘরহীন। হাবাতে, ভাতের অভাব যার। উৎসুগ্গে, উৎসর্গ কথাটির কথ্যরূপ এখানে উৎসুগ্গে করা হয়েছে। মেয়ে মদ্দানি, মরদ অর্থাৎ পুরুষের মতন চালচলন যে মেয়ের। লেপ্টে, জড়িয়ে, ঠাওর, লক্ষ্য বা উপলব্ধি, আলতোভাবে, হালকাভাবে। সিকি গঙ্গা, 4 ভাগের 1 ভাগ হলো সিকি, গঙ্গার 4 ভাগের 1 ভাগ বোঝানো হয়েছে এখানে। দালান, বারান্দা। বিনীতভাবে, নরমভাবে। প্রত্যাখ্যান, ফিরিয়ে ধাওয়া। টিউবওয়েল, নলকূপ। ঢলঢলে, ঢিলে, হৃষ্টপুষ্ট। ভালো স্বাস্থ্য, চটপটে, দ্রুত। ডিসিপ্লিন, শৃঙ্খলা। ইয়ার্কি, মশকরা। ফাজলামো, রসিকতা। এগেনস্ট, বিরুদ্ধে। চার্জ, অভিযোগ। চিফ ট্রেনার, প্রধান শিক্ষক। কমন সেন্স, সাধারণ জ্ঞান। আকাঙ্ক্ষা, ইচ্ছা বা কামনা। মোটিভেট, উদ্বুদ্ধ করা। কম্ম, কাজ। লেকচার, বক্তৃতা। গৌড় বর্ণা, ফর্সা। অস্ফুটে, অস্পষ্টভাবে। আনমনে, অন্যমনস্কভাবে। চামর, পাখা। তাগদ, বল বা শক্তি। অনশন, উপবাস। অটুট, অক্ষুণ্ণ। ডাক্তার রায়, ডাক্তার বিধানচন্দ্র রায়কে বোঝাতে এখানে ডাক্তার রায় বলা হয়েছে। একফালি ঘর, ছোট 1 কামরার ঘর। খদ্দের, ক্রেতা। আনহাইজিনিক, অস্বাস্থ্যকর। সারথি, রথের চালক। ঠিক আছে, এবার বড় প্রশ্ন শুরু করা যাক। প্রথম প্রশ্ন আজকের লেখক। আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো? কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে মন্তব্যটি করা হয়েছে? মতি নন্দী রচিত কোনি উপন্যাসের প্রধান চরিত্র কোনি ভাদুকে উদ্দেশ্য করে আলোচ্য মন্তব্যটি করেছে। প্যারা চেঞ্জ করো। গঙ্গায় নিয়মিত সাঁতার কাটা হুটোপুটিতে অভ্যস্ত কোনি এবং তার 2 সঙ্গী গঙ্গায় ভেসে যাওয়া আম ধরার জন্য প্রতিযোগিতা করছিল। কোনি যখন লক্ষ্যের প্রায় কাছাকাছি, সেই সময় ভাদু তার চুল ধরে টানে এবং তার মাথায় ধরে কাদায় মুখ ঘষে দেওয়ার চেষ্টা করে। কোনি তার পাল্টা হিসাবে ভাদুর ডান হাতটা মুখের কাছে টেনে তার 2 আঙুলে কামড়ে দেয়। শুধু তাই নয়, সে ভাদুর উপর ঝাঁপিয়ে পড়ে তার চোখ খুবলে নেওয়ার এবং গঙ্গার মাটিতে পুঁতি দেওয়ার হুমকি দেয়।
চণ্ডু কান্তিরা অনেক চেষ্টা করেও কনিকে থামাতে পারে না। তখন কনির ঠোঁটের কোণে ফেনা, সামনের দাঁত হিংস্রভাবে বেরিয়ে রয়েছে। প্যারা চেঞ্জ করো। রক্তাক্ত ভাদু হিংস্র কনির সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং তাকে আমটি ফেরত দিয়ে দেয়। সেই আমে কামড় দিয়ে তার টক স্বাদে বিব্রত হয়ে কনি আমটিকে আবার জলেই ছুঁড়ে ফেলে দেয়। এতে তার মানসিক স্থিরতা ফিরে আসে। সে ভাদুর হাতের ক্ষতের খবর নেয় এবং তখনই কিছুটা নরম হয়ে প্রশ্নে উদ্ধৃত মন্তব্যটি করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন লেখো। গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে, বক্তাকে। মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো। আনসার লেখো। মতি নন্দী রচিত কনি উপন্যাসের ২য় পরিচ্ছেদে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ আলোচ্য মন্তব্যটি করেছে। প্যারাচেন। জুপিটার সুইমিং ক্লাবের সঙ্গে ক্ষিতীশ সিংহের প্রায় ৩৫ বছরের সম্পর্ক, অথচ এই মানুষটি ক্লাবের গোষ্ঠী রাজনীতির শিকার হন। বিশ্বস্ত অনুগামী ভেলোর সঙ্গে ক্ষিতীশের কথা থেকে জানা যায় তার বিরুদ্ধে ক্লাবের ছেলেদের দিয়ে অভিযোগপত্র লেখানো হয়েছে। হরিচরণ মিত্র এবং তার দলের অভিযোগ ছিল ক্ষিতীশ সিংহ ক্লাবের সাঁতারুদের সঙ্গে বাজে ব্যবহার করে থাকেন। আসলে ক্ষিতীশ কড়া মেজাজের মানুষ। সাঁতার প্রশিক্ষক হিসাবে তিনি ছাত্র তথা শিষ্যের প্রবল কৃচ্ছ সাধনে বিশ্বাসী ছিলেন। তিনি জানতেন যে হরিচরণের ইচ্ছা ক্লাবের প্রধান শিক্ষক হওয়ার। কথা প্রসঙ্গেই ক্ষিতীশ হরিচরণকে বলেছিলেন যে চ্যাম্পিয়ন শুধু খাওয়া দাওয়া বা অনুশীলন দ্বারা তৈরি করা যায় না। একজন সাঁতারুর মন মানসিকতা বুঝে তাকে শেখাতে হয়। একজন প্রশিক্ষককে মনস্তাত্ত্বিকের মতো সাধারণ জ্ঞান প্রয়োগ করে শিষ্যের কাছে গুরু হয়ে উঠতে হবে। গুরুর কথা শিষ্য তখন বেদ বাক্যের মতো গ্রহণ করবে। গুরু শিষ্যের কাছে হবেন শ্রদ্ধেয়, শিষ্যকে তিনি জয়ের জন্য অনুপ্রাণিত করে তুলবেন। তবেই যথার্থ প্রশিক্ষক হয়ে ওঠা সম্ভব হবে। হরিচরণের পক্ষে তা সম্ভব নয় জানিয়েই আলোচ্য মন্তব্যটি করেন ক্ষিতীশ। নেক্সট প্রশ্ন লেখো। শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। ক্ষিতীশ সিংহের এই উক্তিতে তার কিরূপ মানসিকতা ফুটে উঠেছে? মতি নন্দী রচিত, আনসার লেখো। মতি নন্দী রচিত কনি উপন্যাসের ২য় পরিচ্ছেদে ক্ষিতীশ সিংহ এই প্রবাদ বাক্যটি উল্লেখ করেছে। এই বাক্যের মাধ্যমে মধ্যবয়সী মানুষটির শরীর ও মন সম্পর্কে অপূর্ব সংযম ও নিয়ন্ত্রণের ছবি স্পষ্ট হয়ে ওঠে। মানুষটি প্রতিদিন শরীরচর্চা করতেন। নিজেই স্পষ্ট বলেছেন, খিদের মুখে যা পাই তাই অমৃতের মতো লাগে। শরীর সম্পর্কে অত্যন্ত সচেতন মানুষটি বাড়িতেও তার এই আদর্শ মেনে চলতেন। তার সংসারে খাওয়ার আয়োজন ছিল সামান্যই। ক্ষিতীশ মনে করতেন বাঙালিয়ানা রান্নায় স্বাস্থ্য ভালো থাকে না, তাই প্রায় সব কিছু কুকারে সিদ্ধ করেই খেতেন তিনি। তার মতে খাদ্যপ্রাণ যথাসম্ভব অটুট থাকে সিদ্ধ খাবার খেলে। ক্ষিতীশ সিংহের স্ত্রী প্রথম দিকে এই ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং রান্নায় মশলা ব্যবহারের চেষ্টা করেছিলেন, কিন্তু গোয়ার ক্ষিতীশের তেজের কাছে তাকে হার মানতে হয়। শরীরচর্চা ও সংযম পালনই মনকে নিয়ন্ত্রিত রাখবে বলে ক্ষিতীশ মনে করতেন। এক কথায় ক্ষিতীশ সিংহের সাঁতার ও সাঁতারুদের প্রতি দায়িত্ব ও কর্তব্য বোধ এবং কঠোর পরিশ্রম ও কৃচ্ছ সাধনের প্রতি তার পক্ষপাত আলোচ্য উক্তিতে ফুটে উঠেছে। নেক্সট লেখো। গ্রে স্ট্রিটের ট্রাম লাইন ঘেঁষে এক ফালি ঘরে দোকানটি। কার কোন দোকানের কথা বলা হয়েছে? কাহিনীতে দোকানের বিষয় কি তথ্য পাওয়া যায়? আনসার লেখো। মতি নন্দী রচিত কনি উপন্যাসের উদ্ধৃত অংশে ক্ষিতীশ সিংহের স্ত্রী লীলাবতীর প্রজাপতি নামক লেডিস টেলারিং এর দোকানটির কথা বলা হয়েছে। প্যারাচেঞ্জ। কাহিনীতে উল্লেখিত দোকানটির আগে নাম ছিল সিনহা টেলারিং। সেই সময় ক্ষিতীশ দোকান চালাতেন আর দুজন দর্জি জামা প্যান্ট তৈরি করত। সঙ্গে দেয়াল আলমারিতে থাকতো কিছু সিনথেটিক কাপড়। কিন্তু সাঁতারে আসক্ত ক্ষিতীশ 2 ঘন্টাও দোকানে থাকতেন না, বরং তাকে প্রায় সবসময় পাওয়া যেত জুপিটার সুইমিং ক্লাবে। এভাবে চলতে চলতে হঠাৎ একদিন আবিষ্কার করা হয় যে আলমারির কাপড়ের অর্ধেকেরও বেশি অদৃশ্য হয়েছে। দোকানের 4 মাসের ভাড়া বাকি পড়েছে আর লাভের বদলে হয়েছে শুধুই লোকসান।
এই অবস্থায় লীলাবতী দোকানের দায়িত্ব নেন, নিজের গয়না বন্ধক দিয়ে দোকানটিকে ঢেলে সাজান। দোকানের নতুন নাম হয় প্রজাপতি। পুরুষদের পোশাক তৈরি বন্ধ করে দিয়ে টেলারিংয়ে ডিপ্লোমা পাওয়া দুজন মহিলাকে নিয়ে তিনি শুধু মেয়েদের এবং বাচ্চাদের পোশাক তৈরি করতে থাকেন। তার দোকান আবার প্রতিষ্ঠা পায়। দোকানে কাজের চাহিদাও প্রবলভাবে বেড়ে যায়। যে কাজে আগে 3 দিনে করে দেওয়া হতো, এখন তা 10 দিনের আগে করা সম্ভব হয় না। কাজের পরিমাণ বেড়ে যাওয়ায় লীলাবতীকে দোকানের জন্য নতুন ঘর খুঁজতে হয়। নেক্সট প্রশ্ন লেখো, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি সম্পর্কে কি জেনেছো? প্রজাপতিকে ঘিরে ক্ষিতিশ সিংহের পরিবারের কোন ছবি ধরা পড়েছে? আনসার লেখো। মতি নন্দী রচিত কোনি উপন্যাসের 2য় পরিচ্ছেদে প্রজাপতি দোকানটি সম্পর্কে জানা যায়। ক্ষিতিশ সিংহ এবং লীলাবতীর একটি টেলারিং দোকান ছিল। শুরুতে দোকানটির নাম ছিল সিনহা টেলারিং। লীলাবতী এই দোকানটির দায়িত্ব নিয়ে তাকে ঢেলে সাজান। মেয়েদের ও বাচ্চাদের পোশাক তৈরির দোকান বানান এবং নাম দেন প্রজাপতি। প্যারাচেঞ্জ। জুপিটার ক্লাব এবং সাঁতার অন্তঃপ্রাণ ক্ষিতিশ সিংহ সংসারী মানুষ ছিলেন না। তিনি যখন দোকান চালাতেন, দিনে 2 ঘন্টাও সেখানে বসতেন না। দুজন দর্জি জামা প্যান্ট বানাতেন। এইভাবে চলতে চলতে একদিন দেখা যায় দোকানের আলমারির কাপড় অর্ধেকেরও বেশি অদৃশ্য হয়েছে এবং দোকানের ভাড়া 4 মাস বাকি আছে। দোকানে যখন লাভের বদলে লোকসান হচ্ছে, ঠিক সেই মুহূর্তে লীলাবতী দোকানের হাল ধরেন। নিজের গয়না বন্ধক দিয়ে 2টি মহিলাকে নিয়ে শুধু মেয়ে ও শিশুদের পোশাক তৈরি শুরু করেন। ক্রমশ ব্যবসার সমৃদ্ধি ঘটে। লীলাবতী তার বন্ধক দেওয়া গয়নাও অর্ধেক ফিরিয়ে আনেন। কাজের পরিমাণও বেড়ে যায়। ব্যবসা ভালো চলার ফলে একটা বড় দোকানের খোঁজও শুরু করেন লীলাবতী। লীলাবতী তার বিচক্ষণতা, পরিশ্রম ও সাংসারিক মানসিকতা দিয়ে দোকানটিকে পুনরায় সাজিয়ে তুলেছিলেন। নেক্সট প্রশ্ন লেখো, তখন মুহূর্তে বুঝে যায় আর কথা বাড়ালে তাকেই গোল্লায় যেতে হবে। ড্যাশ দিয়ে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আলোচ্য মন্তব্যটি করা হয়েছে? মতি নন্দী রচিত কোনি উপন্যাসে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের এই উপলব্ধি হয়েছিল। ক্ষিতিশের খাওয়া দাওয়া নিয়ে যথেষ্ট বাতিক ছিল, কিংবা বলা যেতে পারে এই বিষয়ে তিনি নির্দিষ্ট নিয়ম মেনে চলতেন। ক্ষিতিশের বাড়িতে রোজই কুকারে প্রায় সিদ্ধ রান্না হতো, কারণ তিনি বিশ্বাস করতেন মশলাদার খাবারে স্বাস্থ্য বজায় থাকে না, এতে পেটের সমস্যা হয়। সে কারণে বাঙালিরা শরীরে শক্তি পায় না, আর কোনো খেলাতেই সর্বোচ্চ সাফল্য পায় না। অন্যদিকে সিদ্ধ রান্নায় প্রোটিন, ভিটামিন বজায় থাকে, তাই শরীরও সুস্থ থাকে। স্বাস্থ্যবিধি মেনে চলতেন বলেই ক্ষিতিশের খাওয়া থালায় স্ত্রী লীলাবতী খেতে গেলে তিনি বিষয়টি অস্বাস্থ্যকর এবং কুসংস্কারের প্রকাশ বলে মনে করতেন। স্ত্রী লীলাবতীকে ক্ষিতিশ যথেষ্ট মান্য করে চলতেন। সেজন্য লীলাবতী যে মুহূর্তে অত্যন্ত ঠান্ডা গলায় বিষয়টিকে তার নিজস্ব ব্যাপার বলে জানাতেন, তখনই ক্ষিতিশ আর এ বিষয়ে কোনো কথা বলতেন না, কারণ তিনি জানতেন যে তাহলে পরবর্তী ঘটনাক্রম তার বিরুদ্ধে চলে যাবে। তাই তিনি আর কথা না বাড়িয়ে চুপ করে থাকাই ঠিক বলে মনে করতেন। আজকের মতো এবং চ্যাপ্টার 2 এর লাস্ট প্রশ্ন লিখে নাও। সম্ভবত নামটা তার ভালো লেগেছে। কোন নামটা কার ভালো লেগেছে? ভালো লাগার কারণ বিশ্লেষণ করো। আনসার, মতি নন্দীর কোনি উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র ক্ষিতিশ সিংহের ভালো লেগেছে কোনি নামটা। প্যারাচেঞ্জ। ক্ষিতিশ জুপিটার ক্লাবের সুইমিং ট্রেনার, কিন্তু সেখানে প্রতিভাবান সাঁতারু নেই। যারা আছে তাদের ওপরে ক্ষিতিশের আস্থা ছিল না। সেই কারণে ক্ষিতিশের মনে একটা অতৃপ্তি ছিল। ক্ষিতিশ ভাবতেন কোনোদিন যদি একজন উপযুক্ত সাঁতারু পান, তবে তাকে তিনি তৈরি করে দেখিয়ে দেবেন একজন ট্রেনারের মূল্য কতখানি। বারুণীর দিন গঙ্গার ঘাটে ভেসে যাওয়া আম সাঁতরে ধরার লড়াইয়ে তিনি কোনি নামক মেয়েটিকে প্রথম দেখেছিলেন। তার ক্ষিপ্রতা, জেদি মনোভাব এবং শারীরিক গঠন ক্ষিতিশের দৃষ্টি আকর্ষণ করেছিল। সতীর্থদের চিৎকার থেকে ক্ষিতিশ শুনেছিলেন কোনির নামটা। তারপর থেকেই তার মনের গভীরতম স্থানে কোনি নামটা জায়গা করে নেয়। সব সময় তার মনে চলে আসে গঙ্গার ঘাটের সেই দৃশ্য। তিনি যখন দেখতে পান ফনাতলা কেউটের মতো হিলহিল কায়দায় ল্যাপা সরু একটা দেহ, হিলহিলে কাদায়
ল্যাপা সরু একটা দেহ, লম্বা লম্বা হাত এলোপাথারি ডাইনে বাঁয়ে ঘোরাচ্ছে। তিনি কোনির মতোই একটা লুকোনো প্রতিভাকে খুঁজছিলেন। সেই প্রতিভাকে আবিষ্কার করার সম্ভাবনায় কোনি নামটি ক্ষিতীশের ভালো লেগে যায়। ঠিক আছে, তাহলে চ্যাপ্টার 2 কমপ্লিট পার্টও দেওয়া আছে, এটা প্রশ্নোত্তরও কমপ্লিট থাকলো। নেক্সট দিন হবে চ্যাপ্টার 3 প্রশ্নোত্তর। তো আজকের মতো ভিডিওটা এখানেই। যদি তোমাদের আরও কিছু মনে হয়, কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ কমেন্ট সেকশনে উল্লেখ করো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ টেক কেয়ার।